আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবকদের স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, একই সাথে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলি দেওয়া হয়েছে, এই ক্লাসে আমরা সেগুলির উত্তর বা সমাধানগুলি করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো এই অধ্যায়ের অনুশীলনে চলে আসলে সর্বপ্রথম তোমরা দেখতে পারবা তোমাদেরকে এখানে কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? তো দেখো, এক নম্বর বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে ইউগ্রেনা কোন রাজ্যের অন্তর্ভুক্ত? উত্তরটা হবে খ নাম্বার প্রোটিস্টা। 2 নম্বরে বলা হচ্ছে পরভোজী জীবের বৈশিষ্ট্য হলো এরা নিচের কোনটি কোনটি? উত্তরটি কিন্তু হবে ঘ নাম্বার 1 এবং 3, অর্থাৎ সূর্যলোকের উপস্থিতিতে খাদ্য তৈরি করে এবং মৃত জীবের দেহাবশেষ গ্রহণ করে। এরপর 3 এবং 4 নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকে বলা হচ্ছে জায়ান গ্রামে গিয়ে দেখলো তার চাচা সন্ধিযুক্ত পা ও পুঞ্জাক্ষী বিশিষ্ট এক ধরনের প্রাণী খুব যত্নের সাথে পালন করছে, যা উড়ে বেড়ায় ও ডিম পাড়ে। একটি গাছের ডালে সে অন্য একটি প্রাণী দেখলো যা উড়ে বেড়ালেও ডিম পাড়ে না এবং মাতৃদুগ্ধ পান করে। এখান থেকে 3 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে জায়ানের চাচা কোনটি পালন করেন, অর্থাৎ কোন প্রাণীটি পালন করেন? উত্তরটি কিন্তু হবে ঘ নাম্বার মৌমাছি। 4 নম্বরে বলা হচ্ছে জায়ানের দেখা গাছের ডালের প্রাণীটির মধ্যে কোন কোন বৈশিষ্ট্য রয়েছে? এখানে কিন্তু উত্তরটা হবে ঘ নাম্বার, অর্থাৎ আঙুলে নখযুক্ত, গায়ে লোমযুক্ত, বাচ্চা প্রসব করে। তিনটাই কিন্তু এখান থেকে হবে, তাই না? এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি পর্যায়ক্রমে দেখে ফেলি। চলো 1 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি দেখে ফেলি। তো দেখো, ক নম্বরে তোমাদের বলা হচ্ছে যে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে? উত্তর, যেসব প্রাণীর মেরুদণ্ড আছে তাদেরকে মেরুদণ্ডী প্রাণী এবং যেসব প্রাণীর মেরুদণ্ড নেই তাদেরকে অমেরুদণ্ডী প্রাণী বলে। কোনো ব্যাঙকে উভচর প্রাণী বলা হয় কেন? ব্যাখ্যা করো। কোনো ব্যাঙকে উভচর প্রাণী বলা হয় কারণ এরা জীবনের কিছু সময় ডাঙায় ও কিছু সময় পানিতে বাস করে। ব্যাঙাচি অবস্থায় এরা পানিতে বাস করে এবং ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। আবার পরিণত অবস্থায় ডাঙায় বাস করে এবং ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। পানি এবং ডাঙায় উভয় স্থানে বাস করে বলেই কোনো ব্যাঙকে উভচর প্রাণী বলা হয়। এরপর গ নম্বরে আমাদের কি বলা হচ্ছে দেখো, গ নম্বরের জন্য বলা হচ্ছে কিন্তু সি কোন শ্রেণীভুক্ত প্রাণী ব্যাখ্যা করো। সি নাম্বার চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটি টিকটিকি, তাই না? তো বলা হচ্ছে যে এই সি কোন শ্রেণীভুক্ত প্রাণী? তো উত্তরটি আমরা দেখি। দেখো, সি কোন শ্রেণীভুক্ত প্রাণী? উদ্দীপকে সি চিহ্নিত প্রাণী হলো টিকটিকি। এটি মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে সরীসৃপ শ্রেণীভুক্ত প্রাণী। ব্যাখ্যা, টিকটিকটি সরি টিকটিকিকে আর কি সরীসৃপ শ্রেণীতে ফেলার কারণগুলো নিচে দেওয়া হলো। 1, চলাচল, এরা বুকে ভর দিয়ে চলে। 2, ত্বক, এদের ত্বক শুষ্ক আইসযুক্ত। আঙুল, এদের 4টি পায়ে 5টি করে আঙুল থাকে এবং আঙুলে নখর থাকে। শ্বসন, এরা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। প্রজনন, এরা সাধারণত ডিম পাড়ে এবং ডিমের খোলস যুক্ত হয়, শক্ত হয়। এই বৈশিষ্ট্যগুলো সরীসৃপ প্রাণীদের প্রধান বৈশিষ্ট্য যা টিকটিকির মধ্যে বিদ্যমান, তাই টিকটিকি একটি সরীসৃপ প্রাণী। এবার ঘ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে দেখো যে এ ও বি মেরুদণ্ডী প্রাণী হলেও বৈচিত্র্যের ভিত্তিতে এরা ভিন্ন, তুলনামূলক বিশ্লেষণ করো। উত্তরটি একটু দেখো। উদ্দীপকে এ হলো ব্যাঙ উভচর প্রাণী এবং বি হলো মংস, তাই না, মাছ বা মৎস্য। উভয়ই মেরুদণ্ডী প্রাণী হওয়া সত্ত্বেও জীবনচক্র ও দৈহিক গঠনের বৈচিত্র্যের কারণে তারা একে অপরের থেকে সম্পূর্ণ ভিন্ন। নিচে তাদের তুলনামূলক বিশ্লেষণ করা হলো। তো প্রথমে আমরা দেখি, দেখো ব্যাঙ যা উভচর অর্থাৎ এ নাম্বার প্রাণীটি চিত্রের, মাছ যা মৎস্য চিত্রের বি নাম্বার প্রাণী। 1 নম্বর দেখো ব্যাঙের বৈশিষ্ট্যগুলি। এরা জীবনের প্রথম অবস্থায় পানিতে এবং পূর্ণাঙ্গ অবস্থায় ডাঙায় বাস করে। মাছ, এরা সারা জীবন পানিতেই বাস করে। ব্যাঙ, এদের ত্বক নরম, পাতলা, ভেজা ও গ্রন্থিযুক্ত, কোনো আইস নেই। আর মাছ, এদের দেহ সাধারণত আইস দিয়ে ঢাকা থাকে। এরপর দেখো 3 নাম্বার, লার্ভা অবস্থায় ফুলকা দিয়ে এবং পূর্ণাঙ্গ অবস্থায় ফুসফুস ও ত্বকের সাহায্যে শ্বাস নেয়। আর মৎস্য বা মাছ, এরা ফুলকার সাহায্যে পানিতে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে শ্বাসকার্য চালায়। এবার দেখো এদের চলাচলের জন্য 2 জোড়া পা থাকে এবং মাছের এদের চলাচলের জন্য পাখনা থাকে, তাই না? এরপর আমরা 2 নম্বর সৃজনশীল প্রশ্ন উত্তরগুলো পর্যায়ক্রমে দেখে ফেলি। চলো
তো দেখো, তোমরা যদি তোমাদের বইয়ে দেখো 2 নম্বর সৃজনশীল প্রশ্নের জন্য কিন্তু তোমাদেরকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে, তাই না? আচ্ছা, তো আমরা পর্যায়ক্রমে দেখে ফেলি ক খ গ ঘ প্রশ্ন 4টির উত্তর। তোমাদেরকে বলা হচ্ছে সুপুষ্পক উদ্ভিদ কাকে বলে, তাই না? সপুষ্পক উদ্ভিদ কাকে বলে? যেসব উদ্ভিদের ফুল উৎপন্ন হয় তাদের সপুষ্পক উদ্ভিদ বলে। এদের উদ্ভিদের দেহ, মূল, কাণ্ড ও পাতায় সুনির্দিষ্টভাবে বিভক্ত থাকে এবং এরা সাধারণত বীজের মাধ্যমে বংশবৃদ্ধি করে। উদাহরণ আম, জাম, কাঁঠাল, ধান ইত্যাদি। খ নম্বর বলা হচ্ছে মাশরুমকে কোন রাজ্য স্থান দেওয়া হয়েছে, ব্যাখ্যা করো। মাশরুমকে জীবজগতের ফানজাই বা ছত্রাক রাজ্য স্থান দেওয়া হয়েছে। এর কারণ হলো মাশরুম নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। এদের দেহে ক্লোরোফিল নেই বলে এরা পরভোজী। এদের দেহ সাধারণত সুতার মতো মাইসেলিয়াম দিয়ে গঠিত এবং এরা শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, তাই না? আচ্ছা, তো এই ছিল কিন্তু খ নম্বর প্রশ্ন উত্তরটি। এরপর আমরা গ নম্বর প্রশ্ন উত্তরটি দেখি। দেখো, তোমাদের গ নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি যে সি কোন ধরনের উদ্ভিদ, ব্যাখ্যা করো, তাই না? তো আমরা কিন্তু সি দেখতে পাচ্ছি, একটা চিত্রে একটা আমরা উদ্ভিদ গাছ দেখতে পাচ্ছি, তাই না? গাছটা আমাদের কিন্তু খুবই পরিচিত। তো দেখো, গ নম্বরে আমাদেরকে বলা হচ্ছে যে সি চিহ্নিত উদ্ভিদের বৈশিষ্ট্য বর্ণনা করতে হবে, তাই না? উদ্দীপকে সি চিহ্নিত উদ্ভিদটি হলো একটি বটগাছ, যা উদ্ভিদ জগতের সপুষ্পক ও আবৃতবীজী শ্রেণীর অন্তর্ভুক্ত। এই ধরনের উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য হলো এদের ফুল ও ফল হয় এবং বীজ ফলের ভিতরে সুরক্ষিত অবস্থায় থাকে। বটগাছ একটি বিশাল আকৃতির বহুবর্ষজীবী বৃক্ষ। এর কাণ্ড অত্যন্ত শক্ত এবং শাখা প্রশাখা ও ঝুরি মূল থাকে। এদের উন্নত পরিবহন কলাতন্ত্র থাকার কারণে এরা মাটি থেকে পানি ও খনিজ উপাদান শোষণ করে অনেক উঁচুতে পাঠাতে পারে, যা এদের অত্যন্ত উন্নত শ্রেণীর উদ্ভিদ হিসেবে গণ্য করে, তাই না? এরপর আমরা ঘ নম্বর প্রশ্ন উত্তরটি দেখো। ঘ নম্বর বলা হচ্ছে এ ও বি উদ্ভিদের মধ্যে উন্নত কে, তাই না? এ এবং বির মধ্যে উন্নত কে? উদ্দীপকে এ যা হচ্ছে ঢেঁকি শাক বা ফান এবং বি হচ্ছে নারকেল গাছ। উদ্ভিদের দুটির মধ্যে বি উদ্ভিদটিও অনেক বেশি উন্নত, কারণ এ হলো একটি অপুষ্পক উদ্ভিদ যার ফুল বা ফল হয় না এবং এরা কেবল রেণুর মাধ্যমে বংশবৃদ্ধি করে। অন্যদিকে বি বা নারকেল গাছ হলো একটি সপুষ্পক উদ্ভিদ যা বীজের মাধ্যমে বংশবৃদ্ধি করে এবং প্রতিকূল পরিবেশে টিকে থাকার ক্ষমতা রাখে। নারকেল গাছের গঠন অনেক বেশি জটিল। এর কাণ্ড দীর্ঘ ও মজবুত এবং এতে উন্নত মানের টিস্যুতন্ত্র বিদ্যমান, যা ফান উদ্ভিদে দেখা যায় না। তাই বিবর্তনের ধারায় এবং শারীরিক গঠনের দিক থেকে বি উদ্ভিদটি এ এর তুলনায় অনেক বেশি উন্নত। আশা করি সৃজনশীল প্রশ্ন উত্তরগুলি খুবই বুঝতে পেরেছো তোমরা। আমরা খুবই সহজ এবং সাধারণ করে তোমাদেরকে উত্তরগুলো করে দিয়েছি যাতে তোমরা খুবই পরীক্ষায় ভালো মার্ক উঠায় ফেলতে পারো। এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি পর্যায়ক্রমে একটু দেখে ফেলি, চলো। তো দেখো, 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে কোন উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে না, ব্যাখ্যা করো। সাইকাস বা পাইনের মতো নগ্ন বীজী উদ্ভিদের ফুলে কোনো গর্ভাশয় থাকে না। এর ফলে এদের ডিম্বকগুলো উন্মুক্ত বা নগ্ন অবস্থায় থাকে এবং নিষেকের পর কোনো ফল তৈরি হয় না। ফল হয় না বলে এদের বীজগুলো ফলের ভিতর না থেকে সরাসরি বাইরে দৃশ্যমান থাকে। 2 নম্বরে বলা হচ্ছে সুপারি একটি আবৃত বীজী উদ্ভিদ, ব্যাখ্যা করো। উত্তর দেখো, সুপারি একটি আবৃত বীজী উদ্ভিদ কারণ এর বীজ সবসময় ফলের ভিতরে ঢাকা অবস্থায় থাকে। এই উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে এবং ডিম্বকগুলো সেই গর্ভাশয়ের ভিতরে সাজানো থাকে। নিষেকের পর গর্ভাশয় ফলে এবং ডিম্বক বীজে পরিণত হওয়ার কারণে বীজটি ফলের আবরণে সুরক্ষিত থাকে। 3 নম্বরে বলা হচ্ছে আমিবা কোন রাজ্যের জীব, ব্যাখ্যা করো। আমিবা হলো প্রোটিস্টা রাজ্যের একটি অন্যতম সদস্য যা একটি মাত্র কোষ দিয়ে গঠিত। এদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এদের কোষ একটি সুগঠিত নিউক্লিয়াস থাকে। এরা এককভাবে জীবন ধারণ করতে পারে অথবা দলবদ্ধভাবে কলোনি তৈরি করে থাকতে পারে। 4 নম্বরে বলা হচ্ছে মস উদ্ভিদে কোন অঙ্গটি মূলের কাজ করে, ব্যাখ্যা করো। মস জাতীয় উদ্ভিদে সাধারণত কোনো প্রকৃত মূল বা শিকড় থাকে না। মূলের পরিবর্তে এদের দেহে সুতার মতো এক ধরনের বিশেষ অঙ্গ থাকে যাকে রাইজয়েড বলা হয়। এই রাইজয়েড উদ্ভিদকে শক্তভাবে মাটির সাথে আটকে রাখতে এবং মাটি থেকে প্রয়োজনীয় পানি ও খনিজ লবণ শোষণ সাহায্য করে। জীব কিভাবে পরিবেশের প্রতি প্রতিক্রিয়া প্রদর্শন করে, ব্যাখ্যা করো। উত্তর দেখো, প্রতিটি জীব তার চারপাশের পরিবেশের বিভিন্ন উদ্দীপনায় সাড়া দিয়ে প্রতিক্রিয়া প্রদর্শন করে। যেমন আমাদের চোখে হঠাৎ তীব্র আলো পড়লে আমরা দ্রুত চোখ বন্ধ করি অথবা কোনো কিছু ফুটলে হাত সরিয়ে নিই। একইভাবে লজ্জাবতী গাছের পাতা স্পর্শ করলে তা বোঝা যায় যা জীবনের অনুভূতির মাধ্যমে দেওয়া একটি প্রতিক্রিয়া। তো এছাড়া তোমাদের জন্য আজকের আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্ন ফ্রেন্ডস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।
আমরা এর আগের ক্লাসগুলোতে কিন্তু এর আগের অধ্যায় থেকে যে সৃজনশীল এবং অনুশীলনী ছিল সেগুলো সমাধান করে দিয়েছি। আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদের অনুশীলনী সমস্যাগুলো সমাধান করে দেবো ইনশাল্লাহ। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।